আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2020 এর প্রশ্ন নাম্বার 3 এর সমাধান কৌশলটি জানবো। তো বন্ধুরা দেখুন, রাজশাহী বোর্ড 2020 এর 3 নম্বর প্রশ্নে যে প্রশ্নটি এসেছিল সেখানে উদ্দীপকে দেওয়া ছিল 7 + 12 + 17। এটা একটি সমান্তর ধারা এবং একটি গুণিতক ধারার পঞ্চম পদ 3√3 এবং অষ্টম পদ হচ্ছে -27। প্রশ্ন নাম্বার ক, 4x + 3y = 6 এবং x - 2y = 7 সমীকরণ দ্বয়ের সমাধান করো। খ নাম্বারে এসেছিল যে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি 1197 হলে n এর মান নির্ণয় করো, এবং গ নাম্বারে ছিল গুণিতক ধারাটি নির্ণয় করো। তো চলুন বন্ধুরা একে একে সবগুলো প্রশ্নের সমাধান কৌশল আমরা জানবো। প্রথমেই ক নাম্বার প্রশ্ন দেখুন, ক নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু আমাদের সমীকরণ জটিল অধ্যায় থেকে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে, এটা সমাধান করতে বলা হয়েছে। তো সমাধান করার জন্য আমরা এখানে যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা জানি এখানে অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, আর লৈখিক পদ্ধতি আছে। তো আমরা অপনয়ন পদ্ধতিটা চুজ করব। প্রথমেই 4x + 3y = 6, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এবং আরেকটি ছিল x - 2y = 7, এটা 2 নম্বর সমীকরণ ছিল। তো বন্ধুরা এখানে চাইলে আমরা প্রতিস্থাপনও করতে পারতাম। তো আমরা অপনয়ন করব। দেখুন, অপনয়ন পদ্ধতিতে আমরা কি করি, যে কোনো একটি চলককে ভ্যানিশ করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি চলক আছে, এক্স চলক এবং ওয়াই চলক, দুটি সমীকরণের মধ্যে আছে, এবং এটাকে বলা হয় সহ সমীকরণ। পাশাপাশি দুইটি সমীকরণকে বলা হচ্ছে সহ সমীকরণ। আর যেহেতু এই সমীকরণগুলোর ঘাত একটা করে, তো এগুলোকে বলা হয় সরল সমীকরণ। তো এগুলো হচ্ছে সরল সহ সমীকরণের জন্য। তো বন্ধুরা এখানে আমরা যে কোনো একটি চলককে ভ্যানিশ করব। তাও কাকে ভ্যানিশ করব, আমরা টার্গেট করব এক্স কে ভ্যানিশ করব নাকি ওয়াই কে ভ্যানিশ করব। যদি এখানে এক্স কে ভ্যানিশ করি তাহলে আমাদের এক্স এর যে সহগগুলো আছে, দেখুন এখানে এক্স এর সহগ হচ্ছে কত, 4, আর এখানে এক্স এর সহগ কত, 1। তো আমরা এমন ভাবে এটাকে করে নেব যাতে দুইটার সহগ সমান সমান হয়। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে 2 নম্বর সমীকরণের এক্স এর সহগ দ্বারা 1 নম্বর সমীকরণের সবগুলোকে গুণ করতে হবে। আবার 1 নম্বর সমীকরণের যে এক্স এর সহগ আছে সেটা দ্বারা আমরা 2 নম্বর সমীকরণের সবগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ সবগুলো সহগকে এবং ধ্রুবককে গুণ করতে হবে। তো দেখুন, আমরা এখন যদি এক্স কে ভ্যানিশ করতে চাই তাহলে আমাদের এই যে 2 নম্বর সমীকরণকে কিন্তু এই 4 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 নম্বর সমীকরণ এক্স এর সহগ দ্বারা গুণ করতে হবে। আর 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে কত দ্বারা, এক্স এর সহগ কত, এখানে কোনো কিছুই লেখা নাই, তার মানে এখানে 1 আছে। তো 1 দ্বারা। তো বন্ধুরা আমরা বলতে পারি যে 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা 4 দ্বারা গুণ করে অতঃপর অতঃপর কি করবো, আমরা বিয়োগ করবো। কারণ দেখুন এর দুটাই সেম চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন দুটাই থাকলে আমরা কি করবো, বিয়োগ করবো। অর্থাৎ দুটা যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে অতঃপর আমরা কি করব, বিয়োগ। অতঃপর বিয়োগ করে পাই। তো এতগুলো কথা যদি আপনি লিখতে না চান তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে 1 × 1 মাইনাস 2 × 4, এটা লিখে এরো চিহ্ন দিই। তাহলে এইটুকু করলে তাহলে এটা লেখার প্রয়োজন হবে। তো দেখুন এটা করার পরে আমরা কি করব, যে 4x + 3y = 6, দেখুন এখানে যেহেতু 1 দ্বারা গুণ করতে হবে, তো এখানে এটা কিন্তু যা আছে তাই থাকবে। কিন্তু যখন 2 নম্বর সমীকরণটাকে গুণ করবো তখন আমাদের এই x কে 4 দ্বারা গুণ করতে হবে, 2 কে 4 দ্বারা গুণ করতে হবে, এবং 7 কেও 4 দ্বারা গুণ করতে হবে। তো আমরা পাচ্ছি x কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে 4x মাইনাস, দেখুন এখানে 4 দুকানো 8y = 4 7 28। এখন আমরা কি করব, এটাকে বিয়োগ করব। এবং আমরা জানি বিয়োগ করার সময় চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস আছে এটা প্লাস হবে, এটাতে প্লাস আছে এটা মাইনাস হবে, এবং এখানে প্লাস আছে এটাও মাইনাস হবে। তো দেখুন এখানে 4x 4x প্লাস মাইনাসে কাটাকাটি করে নিতে হবে।
এখন এখানে দেখুন কার্যকরী চিহ্নটা কিন্তু প্লাস, এখানেও কার্যকরী চিহ্নটা মাইনাস, আর উপরে এখানে কার্যকরী চিহ্ন কিন্তু প্লাস। তো আমরা হচ্ছে প্লাস প্লাসে প্লাস, মানে প্লাস করতে হবে, কাজটা হবে প্লাস মানে যোগ করতে হবে। আমরা কাকে কাকে যোগ করব? 3y এবং 8y কে যোগ করব। 3y আর 8y যোগ করলে কত কত y হবে? 11y। এবং এর সামনে কি চিহ্ন হবে? দেখুন এখানে কার্যকরী চিহ্ন কিন্তু প্লাস, তো সামনে কিন্তু প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। ইকুয়ালস টু, এখানে দেখতে পাচ্ছি 6 এর সামনে কি আছে? 6 এর সামনে আছে প্লাস, আর 28 এর সামনে আছে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কাজটা হবে তাহলে হচ্ছে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। আমরা তাহলে কত থেকে কত বিয়োগ করবো? 28 থেকে 6 বিয়োগ করবো। 28 থেকে 6 বিয়োগ করলাম, পাবো 22। তো ধরো 22 এর সামনে কি চিহ্ন হবে? দেখুন এখানে 28 কিন্তু বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে কার্যকরী চিহ্নটা হচ্ছে মাইনাস, তো এখানে আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। তাহলে আমরা যদি y এর ভ্যালু চাই, তাহলে y কে বাম পাশে রেখে দিতে হবে এবং y এর সঙ্গে যে 11 আছে এটা আমরা ডান পাশে ট্রান্সফার করে দেবো। দেখুন y এর সঙ্গে 11টা গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে ট্রান্সফার করলে এটা -22 এর সঙ্গে ভাগ হয়ে যাবে। তো এখন যদি আমরা কাটাকাটি করে নিই, তাহলে দেখুন 11 দোকানো 22, অর্থাৎ y এর ভ্যালুটা হচ্ছে -2। y এর ভ্যালু বের হয়ে গেছে। এখন আমরা শুধু কি করবো? y এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখন বলবো যে y এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখুন 1 নং সমীকরণটা আমাদের কি আছে? 4x প্লাস 3 ইন্টু, দেখুন y এর ভ্যালুটা আমরা পেয়েছি -2, এই যে y এর জায়গাতে আমরা -2 বসিয়ে দেবো, ইকুয়ালস টু 6। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখুন এখানে 4x টা আছে, 4x টা থাকবেই। এখানে দেখুন প্লাস মাইনাসে মাইনাস, 3 এবং 2 গুণ করলে আমরা পাবো 6, ইকুয়ালস টু 6। এখন -6 টাকে ডান পাশে ট্রান্সফার করে দিলে হবে 4x ইকুয়ালস টু, দেখুন 6 তো আগের থেকেই ছিল, এখন এই -6 টা আসলে হবে +6। এখন আমরা 4x সমান সমান পাচ্ছি এবং 12। যদি এখন x চাই তাহলে হবে 12 ডিভাইডেড বাই 4। 4টা এখানে গুণ ছিল, ডান পাশে গেলে ভাগ, তাহলে 3 4 এ 12, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 3। তো বন্ধুরা, তাহলে আমাদের এখানে কিন্তু সমাধান হয়ে গেছে। আমরা কি লিখবো? অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়ালস টু, দেখুন x এর ভ্যালুটা হচ্ছে 3 আর y এর ভ্যালুটা হচ্ছে -2। তো এটা হচ্ছে আমাদের এখানে আনসার। বন্ধুরা, এবারে 6 নম্বর প্রশ্নের সমাধান। দেখুন 6 নম্বরে ছিল সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি 1197 হলে n এর মান নির্ণয় করো। তো এটা কোন সমান্তর ধারা? উদ্দীপকে যে সমান্তর ধারাটি দেওয়া আছে, সেই সমান্তর ধারাটি দেওয়া ছিল 7 + 12 + 17। তো আমরা লিখবো প্রদত্ত ধারাটি 7 + 12 + 17 প্লাস। তো দেখুন এটা হচ্ছে আমাদের ধারা। এখানে বলা আছে যে এই ধারার প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি হচ্ছে 1197। তার মানে এরকম হতে হতে এখানে নির্দিষ্ট সংখ্যক পদ আছে। ধরুন এখানে যে n নাম্বার পদ, এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে এরকম করে কোন একটা জায়গাতে n নাম্বার একটা পদ হবে এবং এই পদ পর্যন্ত মোট পদ যোগ করলে যোগফলটা হচ্ছে 1197। তো প্রশ্ন হচ্ছে যে এখানে n এর মান কত, মানে পদ সংখ্যা কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখবো যে এখানে প্রথম পদ কত আছে। এটা কিন্তু আমরা জানি যে এই ধরনের ধারার যে সমাধানগুলো, সেক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তর্গহন পদ এটা মাস, এটা লাগবেই। যদি না থাকে তাহলে আমরা কি করবো? ধরে নেবো a এবং d অথবা r এর মাধ্যমে। তো এখানে আমাদের কিন্তু প্রথম পদ দেয়া আছে, তো আমরা লিখবো যে প্রথম পদ ধারাটি, প্রথম পদ a সমান সমান 7। আর সাধারণ অন্তর, যেহেতু ধারাটি সমান্তর, তাহলে হবে সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 12 মাইনাস প্রথম পদ হচ্ছে 7, তাহলে হবে 5। এখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে n সংখ্যক পদের সমষ্টি কত? 1197।
তাহলে আমরা লিখি যে n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সমান সমান 1197। এটা তো দেওয়া আছে, কিন্তু আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি, যে n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, আর যার মান কত, 1197। তো এটাকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টির মানটা কত সমান, 1197 সমান। এখন আমরা এটাকে সলভ করব। দেখুন এখানে a এবং d এর মানটা জানা আছে, আমরা a এবং d এর ভ্যালু বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করে নেব। তাহলে আমরা কি করব, n এর মান পাবো। দেখুন n ডিভাইডেড বাই 2 ইন্টু 2 গুণন এর মান হচ্ছে 7 প্লাস n এর মানটা জানি না, তাহলে n কে n এর মতনই আমরা রেখে দেব, এবং d এর মানটা আমরা জানি 5। তো এখানে 5 লিখলাম, ব্র্যাকেটটা ক্লোজ, ইকুয়ালস টু 1197। এখন আমরা এখানে দেখুন, এই যে 7 দোকানে 14, এবং এখানে যে এখানে ব্র্যাকেটের বাইরে 5 আছে, তো এগুলোকে আমরা গুণ করে দেবো। তো n ডিভাইডেড বাই 2 ইন্টু 7 দোকানো 14 প্লাস, এখানে যখন 5 এবং n কে গুণ করলে 5 টা একবার n এর সাথে গুণ হবে, 5 টা একবার মাইনাস 1 এর সাথে গুণ হবে। তো 5 এবং n গুণ করলে আমরা পাচ্ছি 5n, এবং এখানে আমরা পাচ্ছি মাইনাস 5 থেকে 5। তো ইকুয়ালস টু 1197। এখন দেখুন আমরা এখানে পাচ্ছি n ডিভাইডেড বাই 2 ইন্টু 14 থেকে 5 বিয়োগ করতে হবে, কারণ এখানে দুইটি সংখ্যা আছে। 14 থেকে 5 যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাবো 9 প্লাস 5n ইকুয়ালস টু 1197। তো বন্ধুরা, এখান থেকে এবার আমরা 2 টাকে ডান পাশে ট্রান্সফার করে দেবো। দেখুন 2 যদি ডান পাশে ট্রান্সফার হয়ে যায়, তাহলে আমরা পাবো বা n ইন্টু 9 প্লাস 5n ইকুয়ালস টু, দেখুন 1197 সঙ্গে এই দুইটা কি হবে, যে গুণ হবে। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 7 দোকানো 14, 9 দোকানো 18, এবং 1 এ 19, এবং 11 দোকানো 22, এবং 23, 2394। তাহলে বন্ধুরা, এখন এখানে আমরা দেখুন গুণ করে দিব। গুণ করলে আমরা পাচ্ছি, দেখুন 5n এবং n গুণ করতে হবে, এবং 9 এবং n গুণ করতে হবে। তো প্রথমে আমরা 5n গুণ করি, 5n স্কোয়ার প্লাস 9 এবং n গুণ করলে হবে 9। দেখুন 9n টা আমরা আগে লিখতে পারতাম, তো আমরা সর্বোচ্চ ঘাতের সংখ্যাটাকে আমরা বাম পাশে মানে আগে লিখলাম, মাইনাস 2394 ইকুয়ালস টু 0। আমরা কি করলাম, ডান পাশ থেকে 0 করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কত হয়, তো দেখুন বন্ধুরা, এখানে মিডল টার্ম আমরা কিভাবে করতে পারি। প্রথমে দেখুন 5 এর সাথে 2394 কে গুণ করে নিতে হবে। তাহলে 2394 কে যদি আমরা 5 এর সাথে গুণ করি, তাহলে কত পাবো, 4 5 20, এবং হাতে থাকবে 2, 5 9 45, এবং 2 47, 47 এর 7 হাতে থাকবে 4, এবং 5 3 5 15, এবং 4 19, 19 এর 9 হাতে থাকবে 1, 5 2 10, এবং 1 11। তো এই 11,970 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে মাঝখানে কি হয়, 9 পাওয়া যায়। তো 11,970, তো প্রথমেই আমরা যদি 5 দ্বারাই দেই, দেখুন এখানে 5 দ্বারা গুণ করে কিন্তু এটা পেয়েছিলাম। তাহলে পাচ্ছি 2394, এবং 2394 কে আমরা 2 দ্বারা দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা পাবো 2 1 কে 2, 2 1 কে 2, এবং এখানে আমরা পাচ্ছি 97, 1197। এবং এবারে 1197 কে আমরা কত দ্বারা দিব, 2 দ্বারা দেবো না 3 দ্বারা দেবো? 2 দ্বারা তো যাবে না, কারণ একক স্থানীয় অঙ্কটি বিজোড় সংখ্যা। এখন আমরা দেখবো যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি, যখন অঙ্কগুলো যোগ করবেন। এখানে 7 এবং 9, 9 এবং 7 যোগ করলে কত হয়, 16, 16 17, এবং 1 18। তাহলে আমরা এদের অঙ্কগুলো যোগফল পাচ্ছি 18, এবং আমরা জানি 18 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে 1197 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা এখানে 3 দ্বারা ভাগ করে নেব। 3 দ্বারা ভাগ করলে, দেখুন প্রথমে 3 দ্বারা 1 কে ভাগ করা যাবে না, 11 কে ভাগ করতে হবে। 3 11 এর মধ্যে কতবার যায়, 3 বার যায়। তো আমরা 3 বার দিলাম। তাহলে 3 বার দিলে এখানে 11 থেকে কতখানি ব্যবহার হবে, 3 তিরিকে 9 ব্যবহার হবে। তাহলে 11 থেকে 9 বার দিলে থাকবে 2, অর্থাৎ 11 এর জায়গাতে মনে মনে আমরা 2 কল্পনা করব। সেই 2 এর ডান পাশে আছে 9, 29। তো 29 এর মধ্যে আবার 2 3 কয়বার যাবে, আমরা জানি 9 বার যাবে। 3 9 27, 27। তাহলে 29 থেকে 27 ব্যবহার করলাম,
থাকবে, তারপরে 29 থেকে 27 গেলে থাকবে 2, তাহলে এইটুকু মিলে এখন থাকবে 2, তাহলে 2 এর ডান পাশে 7 মানে হচ্ছে 27। তো 27 এবার আমরা আবার 9 বার দেবো, 3 9 27 হয়ে গেল। দেখুন ক্যালকুলেটর ছাড়া কত সহজে এই হিসাবগুলো করা যায়। এখন আমরা এখানে আবারও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে কিনা কিভাবে বুঝবো? দেখুন 9 9 18, 9 এবং 9 যোগ করলে 18, 18 সাথে 3 যোগ করলে 21, এবং আমরা জানি 21 কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই 399 কে 3 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা আবারও কি করবো? 3 দ্বারা ভাগ করবো। 3 1 কে 3, 3 3 কে 9, 3 3 কে 9। তো এবারে আমরা এই 133 কে ভাগ করার চেষ্টা করব, কত দ্বারা যাবে? প্রথমে আমরা দেখলাম 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা যাবে, কিন্তু 3 3 6 এবং 1 7, 7 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 5 দ্বারা বিভাজ্য কিনা? আমরা জানি একক স্থানীয় অঙ্কটি 0 অথবা 5 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। এবার আমরা 7 দ্বারা, এখন কিন্তু আপনাদের চেক করে করে বের করতে হবে 7 দ্বারা যদি দেওয়ার চেষ্টা করি তাহলে যাবে কিনা। তো 7 দ্বারা আসলে যাবে কিনা দেখতে হবে ভাগ করে। 7 1 কে 7, আমরা যদি একটু চেষ্টা করি, 7 1 কে 7, তাহলে এখানে থাকবে 6 63, 7 9 63, দেখুন হয়ে গেছে 7 দ্বারা দিলে হলো। অর্থাৎ আমরা কিন্তু ছোট থেকে শুরু করব, 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, মানে মৌলিক সংখ্যাগুলো দ্বারা। তারপরে 7 দ্বারা না গেলে আমরা কত দ্বারা ট্রাই করব? 11 দ্বারা। 11 দ্বারা না গেলে আমরা 13 দ্বারা ট্রাই করব। 13 দ্বারা না গেলে আমরা কি করব? 17 দ্বারা ট্রাই করব। 17 দ্বারা না গেলে 19 দ্বারা ট্রাই করব। 19 দ্বারা ট্রাই না করে না হলে আমরা 23 দ্বারা ট্রাই করব। এভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে দেখবেন এটা খুব সহজেই বের হয়ে যাবে। এটা কঠিন কিছুই না। তো এখন আমরা এখানে সংখ্যাগুলো পেয়েছি 5 2 3 3 7 19। তো এই সংখ্যাগুলোকে আমরা এমন ভাবে গুণ করব যে এখান থেকে আমরা দুইটা সংখ্যা তৈরি করব, এবং সেই দুইটি সংখ্যার যোগ বা বিয়োগফল হচ্ছে 9। তাহলে যোগফল তো অবশ্যই 9 হবে না, কারণ এখানে অনেকগুলো সংখ্যা চলে আসছে। এদেরকে যোগ করলে কিন্তু 9 হবে না, অনেক বড় সংখ্যা হবে। তার মানে বোঝা যাচ্ছে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যাদের বিয়োগফল হবে 9। তো চলুন 9 ব্যবধানের যে সংখ্যা তৈরি হতে পারে সেটা কি কি হতে পারে? আমরা এখানে 5 দুগুণ 10, এবং 3 10 30, এবং 3 30 90, একদিকে 90 আর একদিকে 7 এবং 19 গুণ করে নিতে পারি। তাহলে 7 এবং 19 গুণ করলে দেখুন, আমরা যদি 20 কে গুণ করি, 7 দুগুণ যদি 140, বেশি হয়ে যাবে। তো আমরা এটা নিতে পারবো না, আমরা অন্যভাবে চেষ্টা করি। আমরা এখানে প্রথমে 5 এর সাথে 3 নিতে পারি, 3 5 15, 15 সাথে আবার এই 7 নিতে পারি, 7 15 হয় 105, তাহলে এই তিনটি সংখ্যা মিলে হলো 105। এবার দেখি বাকি থাকলো 3 2 3 এবং 19, তাহলে এখানে হচ্ছে 19 এবং 2 গুণ করলে হচ্ছে 38, 38 কে আমরা 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 8 24, 3 3 9 9 10 11, 114। তাহলে দেখুন 114 আর 105 যদি আমরা মাইনাস করি, 114টা উপরে লিখতে হবে, মাইনাস করলে আমরা পাচ্ছি, দেখুন এই যে 9 চলে আসছে। যেহেতু 9টার সামনে প্লাস হবে, তাহলে এখানে প্লাস 9 চাইলে আমরা 114 সামনে প্লাস দিব, 105 এর সামনে মাইনাস দেব। দ্যাট ইজ, আমি যদি এটাকে আরেকটু করে লেখার চেষ্টা করি, আমরা বলতে চাচ্ছি যে 114 এবং 105 কে গুণ করলে আমরা 11,970 পাবো। তাহলে 114 আর হচ্ছে 105, এই দুটার মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমাকে কি করতে হবে? +9 আনতে হবে। তাহলে +9 কিভাবে পাবো? প্লাস করলে তো +9 পাবো না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে দুটো যোগ করলে। তাহলে আমরা বিয়োগ করবো। বিয়োগ চিহ্নটা কিভাবে হয়? বিয়োগের কাজটা কিভাবে হয়? বিয়োগের কাজটা হচ্ছে যে কোনো একটা সামনে প্লাস, একটা সামনে মাইনাস দিতে হয় দুটি সংখ্যার মধ্যে। এখন আমরা কোথায় প্লাস দেবো, কোথায় মাইনাস দেবো? এখানে প্লাস দেবো, এখানে মাইনাস দেবো, নাকি এখানে মাইনাস দেবো, এখানে প্লাস দেবো? এটা নির্ভর করবে আমার ফলাফলের উপরে। ফলাফল যেহেতু আমরা +9 চাচ্ছি, তাহলে প্লাসটা কখন আসবে? যখন বড় সংখ্যার সামনে প্লাস থাকবে। তাহলে বড়টার সামনে আমরা যদি প্লাস দিই, তাহলে ডেফিনেটলি 105 এর সামনে আমাকে কি করতে হবে? মাইনাস দিতে হবে। সো আমরা এখানে 9n কে ভেঙে লিখতে পারবো যে এখানে 114n 105n সমান সমান হচ্ছে +9, অর্থাৎ +9n ভেঙে এই দুটি ভাগে ভাগ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা লিখবো +114n প্লাস 114n মাইনাস 105n। এখানে দেখুন মাইনাস 2394 তো থাকবেই, ইকুয়ালস টু 0, এখানে 5n স্কোয়ারটা কিন্তু থাকবে। অর্থাৎ দেখুন এই 9n ভেঙে দুইটি ভাগে ভাগ হয়ে গেল, এটা হলো মিডল টার্ম। বা এখন আমরা কি করবো? এই দুটি থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করবো, 5n স্কোয়ার প্লাস 114n। তো দেখুন 5 এবং 114 এর মধ্যে কোনো কিছু কমন যায় না, কিন্তু এখান থেকে n কমন যায়, আমরা n কমন নেব। n কমন নিলে আমরা পাচ্ছি 5n প্লাস 114। তাহলে দেখুন এখানে যদি 5n প্লাস 114 আসে, অবশ্যই এরপরেও আমাদের কি আসবে? এই 5n প্লাস 114 এটা আসবে।
ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে এই দুটো থেকে যেটা আসছে, আমরা এখান থেকে এটা নিতে চাচ্ছি। তাহলে 105n আমি লিখেছি কত, 5n। তো 5n যদি ব্র্যাকেটের ভিতরে লিখি, তাহলে এখন বাইরে ব্র্যাকেটগুলিকে 105n মিল করতে হবে। তো আমরা লিখতে পারি এখানে 21, আমরা জানি 5 21 105। সো 21 গুণ করলে এখন হচ্ছে 105n। তাহলে মিল হয়ে গেল, তার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা আমরা দিব। ব্যাপারটা ঠিক এরকম যে আমরা এখানে প্রথমে কমন নিয়ে যা পেয়েছি, এটা আবারও আসবে এখানে। আসার পরে আমরা দেখবো যে আসলে এই দুটার থেকে কিন্তু এটা লেখার কথা ছিল। তো এখানে আমরা দেখবো যে কত ছিল, 105n। আমি কত লিখেছি, 5n। 5n লিখলে আমাকে এখন লিখতে হবে, যা কিছু লিখতে হবে ব্র্যাকেটের বাইরে। এখন এইখানে যা লিখবো সেটা কিন্তু এটার সাথে গুণ হবে। তাহলে প্রথম পদের সাথে কত গুণ করলে 105n হবে? আমরা দেখতে পাচ্ছি n তো n আছেই, শুধু 5-এর সাথে কত গুণ করলে 105 হবে? তো আমরা জানি 5-এর সাথে 21 গুণ করলে 105 হবে। সেই কারণে 21টা আমরা বাইরে লিখে দিলাম। এখন তার সামনে কি চিহ্ন আছে, মাইনাস। সেই কারণে এখানে দেখতে পাচ্ছি যে -21 কমন গেল। তার মানে দেখুন 21 এবং 114 গুণ করলে আবার 2394 অটোমেটিক পেয়ে যাবে। এখন আমরা, এটা হচ্ছে একটা সহজ টেকনিক। তো এখন এই দুটা থেকে আমরা কমন পাচ্ছি 5n প্লাস 114, এটা একটা, এবং পাচ্ছি n-21, n-21 ইকুয়ালস টু 0। তো বন্ধুরা, যখন দুইটি জিনিসের গুণফল কখন শূন্য হবে, হয় এটার মান শূন্য হতে হবে, না হলে এটার মান শূন্য হতে হবে। তাহলে কি হবে, এটার ফলাফল শূন্য হবে। তো এখানে আমরা বলতে পারি যে হয় 5n প্লাস 114 ইকুয়ালস টু 0, অথবা n-21 ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 5n যদি বাম পাশে রাখি, যেহেতু n এর ভ্যালুটা বের করব, তো 5n কে যদি আমরা এই পাশে রাখি, আমরা পাবো কি, 114টা ডান পাশে গেলে হবে -114। এবং এখান থেকে আমরা পাচ্ছি যে বা n এর ভ্যালুটা কত হচ্ছে, এই 5 টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে পার হলে -114 সঙ্গে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ -114 ডিভাইড বাই 5। এবং এখানে দেখি কি আসে, এখানে n এর ভ্যালু পাচ্ছি -114 ডিভাইড বাই 5। আর এখানে n এর ভ্যালু পাচ্ছি বা n ইকুয়ালস টু, দেখুন -21 ডান পাশে ট্রান্সফার করলে আছে +21। তো বন্ধুরা, এখানে n এর ভ্যালুটা কি ছিল, n টা কিন্তু ছিল পদ সংখ্যা, পদ সংখ্যা। আর n এর ভ্যালুটাই কিন্তু আমাকে জানতে চাওয়া হয়েছিল যে n এর মান কত। তাহলে n এর মান একটা 21, একটা হচ্ছে -114 ডিভাইড বাই 5। এনটা ছিল কিন্তু পদ সংখ্যা, পদ সংখ্যার মান কখনোই ভগ্নাংশ হতে পারে না, পদ সংখ্যার মান কখনোই ভগ্নাংশ হতে পারে না। সো আমরা এটাকে লিখবো যে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটা গ্রহণযোগ্য, অর্থাৎ নির্ণেয় মান n সমান সমান, অতএব নির্ণেয় মান n সমান সমান 21, এটাই অ্যান্সার। এই হলো ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবারে গ নম্বর প্রশ্নের সমাধান দেখবো আমরা। গ নম্বরে আছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। কোন গুণোত্তর ধারা, উদ্দীপকের গুণোত্তর ধারা। দেখুন উদ্দীপকে যেটা দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 3√3 এবং অষ্টম পদ হচ্ছে -27। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে যেহেতু প্রথম পদ এবং সাধারণ অনুপাত লাগবে, সাধারণ অনুপাত কিন্তু দেওয়া নাই, প্রথম পদ দেওয়া নাই, তাহলে এটাকে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে গ নাম্বারের জন্য আমরা প্রথমে কি করব, ধরে নেব যে ধরি গুণোত্তর ধারাটির গুণোত্তর প্রথম পদ সমান সমান a, গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান সমান a, এবং সাধারণ অনুপাত সমান সমান r। আর এখানে আমাদের যে জিনিসটি দেওয়া আছে সেটা হচ্ছে যে পঞ্চম পদ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যাতে পঞ্চম পদ কত দেওয়া আছে, 3√3। তাহলে 3√3 যদি পঞ্চম পদ হয়, আমরা পঞ্চম পদের সূত্র জানি, আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n-1। তাহলে n এর জায়গায় যদি আমরা পঞ্চম বলি 5তম পদ, তাহলে a r টু দি পাওয়ার 5-1। তো আমরা বলতে পারি যে বা a r টু দি পাওয়ার 5-1 ইকুয়ালস টু 3√3। এটাকে আমরা বা না লিখে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি বা a r টু দি পাওয়ার, দেখুন 5-1 মানে কত, 5-1 মানে হচ্ছে 4 ইকুয়ালস টু 3√। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। যেহেতু আরেকটি পদ দেওয়া আছে, ওখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ লিখব। তাহলে আবার আবার অষ্টম পদ,
অষ্টম পদ সমান সমান কত দেওয়া আছে -27 -27। তাহলে অষ্টম পদ হচ্ছে কি এ আর টু দি পাওয়ার 8 - 1 সমান সমান এখানে -27। দ্যাট ইজ আমরা বলতে পারি যে এ আর টু দি পাওয়ার 8 - 1 মানে হচ্ছে কত 7। এ আর টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু -27। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে যখন দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি, তো আমাদের টার্গেট হচ্ছে যে গুণোত্তর ধারা নির্ণয় করা। আমরা জানি গুণোত্তর ধারার সূত্র হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এভাবে, অর্থাৎ এর ভ্যালুটা বের করে এখানে লিখবো এবং এর ভ্যালু আর এর ভ্যালু এগুলো বসাবো। এ এবং আর বের করতে হবে। এখন এই দুইটি সমীকরণকে ব্যবহার করে আমরা এ এবং আর এর মান বের করবো। তো লক্ষ্য করি এখান থেকে কিন্তু দুটাতেই এ আছে, এ কে কিন্তু ফিনিশ করে দিতে পারবো, বাট আর এর পাওয়ারটা কিন্তু এখানে কম বেশি আছে। তো আর কে আমরা রেখে দেবো এবং এ কে ফিনিশ করবো। তাহলে এটা কিভাবে ভ্যানিশ হবে, যেহেতু এ এবং আর এর মধ্যে সম্পর্কটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই দুইটা সমীকরণকে আমরা গুণের উল্টো সম্পর্ক করবো, অর্থাৎ ভাগের সম্পর্ক করবো। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা মাইনাস করতাম, যোগ বিয়োগ করে দিতাম। যেহেতু এখানে গুণের সম্পর্ক আছে, তো আমরা কি করবো, এখানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবো, কারণ 2 নম্বর সমীকরণে আর এর ঘাতটা বড়, মানটা বের করতে সহজ, মানটা বের করতে সহজ হবে, ইজি হবে। সেই কারণে আমরা কি করব, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দেব। দেখুন 2 নম্বর সমীকরণের বাম পাশকে আমরা 1 নম্বর সমীকরণের বাম পাশ দ্বারা ভাগ করবো, অর্থাৎ 2 নম্বরের বাম পাশ ছিল এ আর 7 আর এটা হচ্ছে এ আর টু দি পাওয়ার 4। আর ডান পাশটাকেও তাহলে ডান পাশ দ্বারা ভাগ করতে হবে। ডান পাশ আছে -27 ডিভাইডেড বাই ডান পাশটা হচ্ছে 3√3। এখন দেখুন বন্ধুরা, এখানে এর সঙ্গে এটা আমরা ভাগ করতে পারবো এবং এই কারণে এটা করেছি। এখন এখানে আর টু দি পাওয়ার 7 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4, আমরা এটাকে আমরা দুই ভাবে ভাগতে পারি, যে এখানে কাটাকাটি করে নিতে পারি। এখানে 4টা আর যদি কাটা যায় তাহলে থাকবে কত আর 3। আবার যদি সূচকের নিয়ম বলি তাহলে হবে যে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন হলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ বেসগুলো যদি সমান হয় এবং তাদের মাঝখানে ভাগ চিহ্ন থাকলে তাহলে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তো এখানে আর টু দি পাওয়ার দেখুন 7 - 4 হবে। আর টু দি পাওয়ার 7 - 4 মানে হচ্ছে 7 থেকে 4 বাদ দিলে 3, তো আমরা লিখলাম আর কিউব ইকুয়ালস টু, এখন দেখুন এখানে 3 দ্বারা আমরা 27 কাটাকাটি করতে পারি, 3 - 9 = 27। তাহলে বন্ধুরা এখন দেখুন 9 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারবো 9 মানে হচ্ছে 3 গুণন 3, এবং একটা 3 এর মধ্যে আমরা জানি দুইটা রুট ওভার 3 থাকে। তো একটা 3 কে আমরা লিখে দিলাম, কারণ নিচে একটা রুট 3 দেখতে পাচ্ছি। তো এই 9 ভিতর থেকে আমরা √3 বের করতে পারবো। তো 3 গুণন, দেখুন এই যে √3টাকে আমরা যদি দুইটা √3 লিখি, এই 3টা 3 থাকবে এবং এই 3টাকে দুইটা √3 লিখি, তাহলে এর নিচে কত আছে, একটা √3 আছে। এই √3 দ্বারা একটা √3 কাটাকাটি করে নিলে আমরা পাবো 3√3। তো বন্ধুরা এখানে আমরা লিখতে পারি 3√3 এবং তার সামনে কি চিহ্ন আছে। তো বন্ধুরা এখানে আমরা লিখতে পারি -3√3, অর্থাৎ এই √3 দ্বারা যখন 9 থেকে ভাগ করে নেব তখন কি হবে, এই √3 একটা √3 এখানে 9 এর ভেতর থেকে একটা √3 সাথে কেটে যাবে এবং থাকবে 3√3। এখন দেখুন এখানে আমরা আর এর ভ্যালু বের করব, যেহেতু আর এর মাথার আর এর উপরে কি আছে, কিউব আছে। আর এর উপর যদি কিউব থাকে তাহলে আমরা এই পাশেও যদি কোনো কিছুর উপর কিউব আনতে পারি, তাহলে পরবর্তীতে আমরা কিউবটাকে এখানে করে দিয়ে শুধু আর এর মান পেতে পারি। এখন কথা হচ্ছে -3√3 কতর উপরে কিউব দিয়ে লিখলে -3√3 পাওয়া যায়। তো আমরা এটাকে এখন একটু ডিটেলস করি, যে দেখুন একটা 3 এর মধ্যে দুইটা √3 আছে আর এই একটা √3, তাহলে √3 কয়টা হলো, 3টা। তো আমরা এটা কিন্তু লিখতে পারি √3 কিউব, দ্যাট ইজ 3√3 কে আমরা লিখতে পারি √3 কিউব। কিন্তু এখানে একটা মাইনাস আছে, আমরা যদি এখানে মাইনাসটা দিয়েই দিই তাহলে কি হবে, মাইনাসের উপর কিউব হলে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকবে। তার মানে আমরা যদি এখন এখানে লিখি -√3, তাহলে কিন্তু ভ্যালুটা আমরা পাবো -3√3, অর্থাৎ -3√3 থেকে -√3 কিউব লেখা যায়। তো এখন এখন আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই কি ঘাতগুলো সমান, অর্থাৎ এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম, অর্থাৎ দুই পাশের ঘাত যদি সমান হয় তাহলে ঘাতগুলো কি হয়, আমরা জানি সূচকের নিয়মে এখানে ঘাতগুলো উঠে যায় বা বাদ যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বেসগুলো সমান, অর্থাৎ এখানে আমরা লিখবো আর সমান সমান, আমরা লিখবো আর সমান সমান -√3। তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে
তাহলে আর এর মান 1 এ বসিয়ে পাই। 1 সমীকরণটা ছিল এ আর এর মান হচ্ছে এই দেখুন এ আর টু দি পাওয়ার 4, তাহলে আর এর মানটা হচ্ছে -√3 তার উপরে পাওয়ার 4 সমান সমান -3√3। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, বা কে ইন্টু মাইনাসের উপর পাওয়ার 4 হলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসকে 4 বার যদি গুণ করি, যেমন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাস প্লাসে প্লাস, তার মানে এখানে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস চিহ্ন এখানে আমরা দিচ্ছি না। √3 উপর 4 মানে কয়টা √3? √3 উপর 4 মানে 4টা √3। আর 4টা √3 মানে কত? 4টা √3 মানে হচ্ছে √3 √3 √3 √3। আমরা জানি 2টা √3 মিললে একটা 3 হয়, এখানে আরো 2টা √3 মিলে একটা 3 হয়, দ্যাট ইজ 3 এবং 3 গুণ করলে আমরা 9 পাই। তো এখানে আমরা কিন্তু লিখতে পারি a ইন্টু 9 ইকুয়ালস টু -3√3। এখন এই 9টাকে আমরা যদি ডান পাশে ট্রান্সফার করে দিই, তাহলে আমরা পাবো বা a সমান সমান -3√3 ডিভাইডেড বাই 9। তো বন্ধুরা এখন দেখুন এই 3 দ্বারা যদি আমরা 9কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 3, এবং একটা 3 এর মধ্যে আছে 2টা √3। তো উপরের একটা √3 সাথে এখানে নিচে 2টা √3 একটা √3 কেটে যাবে, অর্থাৎ আমরা পাচ্ছি উপরে √3 এবং নিচে একটা 3 মানে হচ্ছে 2টা √3। তো একটা √3 সাথে একটা √3 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1/√3, অর্থাৎ -1/√3। তো আমরা লিখবো a সমান সমান -1/√3। দেখুন বন্ধুরা আমরা আর এর ভ্যালুটা পেয়েছি এখানে এবং এর ভ্যালুটা পাইলাম এখানে। এখন তাহলে আমাদেরকে যেহেতু গুণিত ধারাটি বের করতে বলা হয়েছিল, তো আমরা এখন ধারাটা লিখবো। কিভাবে লিখবো? আমরা জানি গুণিত ধারাটা হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এখন এখানে শুধু এ এবং আর এর মানটা বসায় দিলে আমরা ধারাটি পাবো। তো আমি এখানে একটু মিশে দিচ্ছি, তাহলে লিখবো অতএব নির্ণেয় ধারাটি কি হবে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ডট। তাহলে এর ভ্যালু কত? -1/√3, -1/√3, এটা এর ভ্যালু, প্লাস এর ভ্যালু আবারও লিখতে হবে -1/√3 ইন্টু আর এর মান কত, আর এর মানটা হচ্ছে -√3 ইন্টু -√3, এটা হচ্ছে এ আর এর মান। এবার আমরা প্লাস দিয়ে পরেরটা লিখবো এ, এর মান আবারও -1/√3 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে আর এর মান হচ্ছে -√3, তো আমরা লিখবো -√3 তার উপরে স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের ধারা। তো এখন আমরা লিখবো -1/√3, কিন্তু এটা যা আছে তাই। দেখুন এই দুইটাতে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাস প্লাসে প্লাস, কারণ এই দুটি সংখ্যাকে যখন আমরা গুণ করব তখন মাইনাসের সাথে মাইনাসটা গুণ হবে, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস। এখন এখানে √3 সাথে √3 আমরা কাটাকাটি করে নিতে পারি, কারণ এই √3 এখানে ইনটু আকার আছে এবং সেটা উপরে, তো এই √3 কাটাকাটি হয়ে গেলে দেখুন এখানে 1 থাকবে, তো আমরা লিখবো +1। এবারে এখানে দেখুন মাইনাস আছে, এখানে মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাসের উপরে স্কোয়ার হলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, এবং সেই মাইনাসের সাথে প্লাস গুণ করলে আবার হবে প্লাস মাইনাসে মাইনাস। তো আমরা এখানে চিহ্নটা দেবো মাইনাস। তো এখন এখানে দেখতেছি √3 আছে, আর এখানে √3 উপরে স্কোয়ার আছে, মানে √3 কয়টা আছে, 2টা। তাহলে একটা √3 কিন্তু এখানে কাটাকাটি হয়ে যাবে, একটা √3 যদি কাটাকাটি হয়ে যায় তাহলে একটা √3 পাবো, তো আমরা এখানে লিখবো √3। তো এরপরে হবে কি, আবার প্লাস ডট 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 ডট, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ধারা, এটা হচ্ছে